হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি খেজুরের গুড় দিয়ে পায়েস করব। তো খুব সামান্য একটু চাল ভিজিয়ে রেখেছি। আমি এখানে পানিতে ভিজে রেখেছিলাম চালটা, তারপরে একটু ব্লেন্ড করে নিয়েছি। মানে অনেকে বলে যে আদা ভাঙা চাল, তো সেটাই আমি করে নিয়েছি। এই ভাঙা চালটা কিনতেও পাওয়া যায়, কিন্তু আমি বাসায় যে পোলাইয়ের চাল ছিল সেটা একটু ভেজে রেখে হালকা একটু চপার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে আছে, পাতিলে লেগে আছে এই যে। তো ওটা চপারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে আর একটু পানি দিচ্ছি, দিয়ে এটা ফুটিয়ে নিব, মানে একদম সিদ্ধ করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না। তো আর ওদিকে আমি নারিকেল আর গুড় এটা মিশিয়ে রেখেছি। আমি আল-আকসা ফুড থেকে সবসময় গুড় অর্ডার করে থাকি, তো সেখান থেকে গুড়টা নিয়েছি। ভালো, তারপরেও রিস্ক আমি কখনোই নিই না কোনো কাজেই। তো এটাও সেরকমই একটা, যে আমি রিস্ক নিইনি। না নিয়ে আমি করেছি দুধ আর যে ফুটিয়ে রেখেছিলাম চালটা, সেখানে গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে মিশিয়ে রেখেছি। আর এখানে নারিকেল আর গুড় গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন দুটা মিশিয়ে নিব, কারণ দুটো একসঙ্গে যদি আমি দেই তাহলে এটা মানে ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। যদি কেউ একদমই মানে মানে নিজের লোকজনের কাছ থেকে পাওয়া গুড় যদি হয়ে থাকে, বা খুব পরিচিত কাছের কোনো মানুষ হয়ে থাকে যে তারা ভেজালটা আমাকে দিবে না, তাহলে সেক্ষেত্রে দুধ আর গুড় একসঙ্গে জাল দেওয়াটা যাবে। আর যদি দূর দূরান্ত থেকে হয় আর নিয়ে আসা, কারণ যেহেতু আমি চোখে দেখিনি, খেতে স্বাদ ঠিক আছে, কিন্তু আসলে অরিজিনালটা পাওয়ার তো খুব মুশকিল। তো একসঙ্গে জাল করলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খেজুরের গুড় আর দুধ যদি একসঙ্গে জাল করা হয়, তো ফেটে গেলে তো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এজন্য আমি দুই জায়গায় করে নিয়েছি, নেওয়ার পর একসঙ্গে মিশিয়ে রেখেছি। আর ওই ছোটো পাতিলে যে আমি জাল করে রেখেছিলাম গুড় আর নারিকেল, সেটার সাথে মিশালাম, মিশে পাতিলটা আমি ফ্রিজে রেখে দেবো। দিলেই ঘন হয়ে যাবে ঠান্ডায়। আর এই মানে ক্ষীর পায়েস এই জিনিসগুলো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ঠান্ডা খেতে ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস দেখবেন একটু গরম টাইপের খেতে ভালো লাগে, এই আর কি। তো এই তো সকালে ওটা বানিয়ে নিয়েছি। তো যেহেতু গ্যাস থাকে না, তো আমি রান্না বান্না ম্যাক্সিমাম টাইমে রাতের বেলায় করে থাকি। রাতে যে আহামরি গ্যাস আসে তা কিন্তু না, তারপর যা আসে মোটামুটি কাজ চলে। তো এই কারণেই আমি দিনের বেলা যেগুলো আসলে খুব কম জালেই করা যায় সেগুলো আমি সাধারণত করে থাকি। আর যেমন হচ্ছে এই যে ভাজিটা, ডিম জালে বসিয়ে রাখলে কিন্তু ভাজিটা খুব সুন্দর মতো হয়। আর ভর্তা, দেখা যায় কোনো কিছু ভর্তা করলে হালকা টিপটিপ যে জাল আছে, বিটি বিটি জাল, সেই জালটা আমি রেখে দিই, বসিয়ে রেখে দিই, পানি টানি দেওয়ার দরকার নেই। ওভাবে হয়তো ভর্তাটা করে নিই, এরকম টাইপের আর কি। ঝোলের তরকারিটা একদমই হয় না, এই জন্য আমি রাতের বেলায় ম্যাক্সিমাম টাইমে রান্না করি। আর দিনের বেলায় যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করি, কারণ পেঁয়াজের দাম তো মাঝে মাঝে আকাশ ছুঁয়ে যায়। তো রমজান মাসে তো প্রচুর কাজ থাকে,
তো পেঁয়াজ যদি এভাবে সংরক্ষণ করে রাখা যায়, কাজটা কিন্তু অনেক হেল্পফুল হয়। কারণ রান্না তো প্রতিদিনই থাকে, আমরা রোজা থাকি ঠিকই, কিন্তু সারাদিনই কিন্তু আমরা কাজের মধ্যেই থাকি। রোজার মাসে আমার মনে হয় কাজের পরিমাণটা একটু বেশি হয়। তো আমার ক্ষেত্রে শুধু নয়, এটা সবার ক্ষেত্রেই কাজের চাপটা একটু বেশি থাকে, ধোয়া মাজাও বেশি থাকে, রান্না বান্নার চাপটাও বেশি থাকে, বিভিন্ন আইটেমের খাবার করতে হয়, বাইরে থেকে নিয়ে আসলেও দেখবেন যে বাসায় কিন্তু অনেক কিছুই তৈরি করতে হয়। তো আমরা যদি পেঁয়াজটা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংরক্ষণ করে রাখি, তাহলে মনে হয় অনেক কাজেই সুবিধা হয়। তো আমি এভাবে চপ করে নিয়ে আমার খুবই হেল্পফুল হয়। তো আপনাদের যদি হয় তাহলে তো আমি আসলে খুবই উপকৃত হব, কারণ এই পেঁয়াজ প্রতিদিন যে কাটা, এই পেয়ারাটা যে কতটা কষ্টের তা আসলে বলার মতো না। মানে এটা আমার একটা ঝামেলা মনে হয় এই পেঁয়াজ কাটা। আর পেঁয়াজ যদি কেটে এমনিতে নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু এটা গন্ধ হয়ে যায়, পেঁয়াজের কিন্তু একটা ব্যাড স্মেল আছে। আবার অনেক সময় দেখা যায় যে আমি হয়তো 1-1.5 ঘন্টা পরে রান্না করব, একটু কেটে রাখি, ওই পেঁয়াজটাও কিন্তু আমার বাসায় একদমই ইউজ করা যায় না। আমার হচ্ছে ইনস্ট্যান্ট কেটে রান্না করতে হয়, কারণ একটু যদি গন্ধ পায় তাহলে কিন্তু মাহির আব্বু আর খাবে না। এই কারণে আমি যখন রান্না করি ঠিক তখনই পেঁয়াজটা কাটি, আর এই কারণেই আমার কাছে খুব বেশি প্যারা মনে হয় এই পেঁয়াজ কাটাটা। তো যাই হোক, আমি নিজে নিজে বুদ্ধিটা বের করেছি যে আসলে চপারে এভাবে চপ করে যদি আমি এভাবে ভাগ করে রেখে দিই, কারণ যখন যতটুকু আমি রান্না করব ঠিক সেভাবে আমি বের করে নেব। তো এই জন্যই আমি চপারে এভাবে চপ করে নিয়ে তারপরে এভাবে একটা এই যে ট্রের মধ্যে রেখে দিয়েছি, কারণ ফ্রিজটা তো আমার খুব একটা বেশি বড় নয় যে বড় একটা ট্রের মধ্যে রেখে দিব। তো আর খুব বেশি পরিমাণে যে আমি বানাই তা নয়। তো এভাবে মানে চপ করে নিচ্ছি, নিয়ে এভাবে রাখছি। তো আরও যেটুকু পেঁয়াজ আছে ঠিক সেভাবে ওটাও আমি এভাবে চপ করে নেব। তো একবারে একটু বেশি পরিমাণেই কেটে নিয়েছি। প্রতিদিন এটা করাটাও কিন্তু একটা ঝামেলার কাজ, যদিও মানে এটা আসলে চোখের নিমিষেই কিন্তু কাজ হয়ে যায়। এটা কিন্তু মানে এই চপারটা কিন্তু খুবই কাজের। আমি অনেক লেটে কিনেছি, আসলে এটা অনেক আগেই কিনতে হতো, কারণ জিনিসটা যে এত কাজের, এত হেল্পফুল, আসলে কি বলবো, বলার মতো কোনো আসলে ভাষা নেই আমার। আমি এটা কেনার পর থেকে মানে আমার কাজের খুবই সুবিধা, আমি কাজ করে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এটা শুধু পেঁয়াজের জন্যই যে তা নয়, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আপনার টমেটো, এগুলোও যদি একসঙ্গে চপ করে নিই সেটাও কিন্তু একটা সুন্দর একটা কাজে দেবে। ভাজির জন্য যদি একবারে কেটে নিই তো দেখা যায় 2-3টা একটু মানে ঘুরলেই 2-3 বার ঘুরলেই কিন্তু সুন্দর মতো চপ হয়ে যায়। আর ভাজির জন্য একদম পারফেক্ট হয়, বা ডিম ভাজার জন্য পারফেক্ট হয়। অনেক সময় আমরা চাপটি খাই, সেটার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এই যে আমি করে নিচ্ছি, বাকি যেটুকু পেঁয়াজ ছিল সেটা করে নিয়ে আবার এভাবে ট্রের মধ্যে রেখে দিলাম। আমি পেঁয়াজটা আমাদের বাসায় ভুনাটা খুব বেশি পরিমাণে চলে, এ কারণে আমার পেঁয়াজের পরিমাণটা খুবই বেশি লাগে। তো ট্রেতে তো আমি রাখলাম, রাখার পরে বাকিটা আবার ওই বাটির মধ্যে রেখে দিয়েছি। ওই বাটিটা আগে ব্যবহার করে নেব, জমে যাবে যখন তখন ব্যবহার করব। আর এটা কোনো চিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে ফ্রোজেন যখন হয়ে যাবে তখন উঠিয়ে আমি রেখে দেব। তবে এটার একটা সুবিধা কি জানেন, যে ফ্রিজে রাখলেও কিন্তু ফ্রিজে কোনো ব্যাড স্মেল আসে না। আর যখন রান্না করি তখনও কোনো ব্যাড স্মেল পাওয়া যায় না, রান্নার পরেও পাওয়া যায় না, খুবই সুবিধা। আর যদি মনে হয় যে পেঁয়াজটা বেশি করে রাখলাম, রাখার পরে একটু কম লাগবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা হাত দিয়ে ভেঙে নিতে পারবো, এটাও কিন্তু সুবিধা আছে। তো যাই হোক, পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি তো আপনাদের দেখালাম, যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা ছিল সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় সুজির একটা বড়া বানাচ্ছি, মাহির আব্বু মাহি খুব পছন্দ করে। তো এখানে যা যা লাগছে সেটা হচ্ছে যে নারিকেল দিয়ে বানাবো, নারিকেল, ডিম, চিনি, আর সুজির যেহেতু বড়া বানাবো সুজি তো লাগবেই, আর হচ্ছে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা দিলে আরও বেশি ভালো লাগে।
অনেকে বাদামও ইউজ করেন, কিন্তু আমি যেহেতু নারিকেল ইউজ করেছি এই কারণে আমি আর বাদাম বা কিশমিশ কিছুই দিইনি। আর আমার ছেলে পারতপক্ষে কিশমিশ একদমই পছন্দ করে না, এই কারণে আমি আরও দেই নাই কিছু, যেহেতু নারিকেল দিয়েছি। খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, আমি অল্প একটু বানিয়েছি। এগুলো কিন্তু বানিয়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। অতিথি আপ্যায়নের জন্য ভালো, বাচ্চাকে টিফিন দেওয়ার জন্য ভালো, আর নিজের জন্য ভালো, যে একটু যখন ক্ষুধা লাগলো তখন এক পিস খেয়ে নিলেন, খেয়ে চা খেয়ে নিলেন, খুব ভালো। মানে কি বলবো আর, এটা বিস্কিটের কাজ করে আর কি। বিস্কিটের যেমন আমরা রেখে দিই কৌটা ভরে, এটাও কিন্তু সেভাবে রাখা যাবে। তো ঠান্ডা হয়ে গেলে আরও বেশি পরিমাণে শক্ত হয়ে যাবে, তখন বিস্কিটের মতো কামড় দিয়ে খাওয়া যাবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।